প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। আমরা প্রতিদিন করোনাকে নিয়ে যুদ্ধ করছি। সারা বিশ্বের মানুষ কিন্তু করোনার সাথে লড়ছে এবং এরই মধ্যে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে কিন্তু একটা আশঙ্কাজনক খবর ছুটে আসছে। সেটি হচ্ছে যে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা এখনও কিন্তু জায়গায় জায়গায় বেড়ে যাচ্ছে। বাংলাদেশেও গেল দিনেও বেড়েছে। সব কিছু মিলিয়ে আমাদের সাথে এই মুহূর্তে একজন ডাক্তার যুক্ত আছেন, যাদের কাছ থেকে আপনারা আপনাদের জিজ্ঞাসাগুলো করতে পারবেন করোনা সম্পর্কে। আমাদের সাথে আছেন ডাক্তার মেহরান হোসেন, সহযোগী অধ্যাপক, ইউএস বাংলা মেডিকেল কলেজ। ডাক্তার মেহরান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে। যে আলোচনা দিয়ে শুরু করতে চাই, মূলত বাংলাদেশে বলা হচ্ছে যে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে আসলে দুটোই যেহেতু বাড়ছে, শঙ্কার জায়গাটা কোথায় তৈরি হয়, কি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে সংক্রমণ বাড়ছে কথাটা বলবো না, অনেকদিন দেখা যাচ্ছে যে গত যদি আমরা দেখি যে 1-2 মাস ধরে টেস্টের সংখ্যাটাও যেমন স্ট্যাটিক আছে বা স্থিতিশীল আছে, সেরকম যে পার্সেন্টেজ যেটা ওটা দেখা যাচ্ছে যে আমরা শুরুর দিকে যদি বলি মে জুন, শুরুতে না ঠিক মাঝামাঝি যখন বলি মে জুনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিনিসটা 22%, 24%, 26% পর্যন্ত সংক্রমণের রেটটা ছিল। হ্যাঁ, সেটা এখন মাঝখানে আবার কমে গিয়ে দেখা গেল যে 9, 10, 11 এরকম হলো। এখন দেখা যাচ্ছে যে 16-17% বা 15%, 14% এরকম হচ্ছে। জিনিসটা আসলে হয়েছে কি, অনেকদিন ধরে একটা স্ট্যাটিক অবস্থায় আছে। আর জিনিসটা তো আসলে সবসময় যে জিনিসটা খুব প্রেডিক্ট করা যাচ্ছে সেরকম না। যেমন আমরা আসলে শুরু হয়েছিল উইন্টারে, চায়নাতে বলি বা ইউরোপে বলি, আমাদের দেশে লেট উইন্টার মানে ফলে আর কি, যেমন মার্চে 8 তারিখ যদি ধরি। তো সেই ক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে এটা গরমে প্রকোপ কমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে শীতের সময় প্রকোপ ভাবে বেড়ে যাচ্ছে না। তবে আমরা বলি বা বহির্বিশ্বের কথা বলি, যারা যে সাবধানতা সতর্কতাগুলো তারা অবলম্বন করছে, অবশ্যই প্রশংসনীয়, কারণ সতর্কতা এটাকে অনেক সংক্রমণটাকে অনেকখানি কমিয়ে রাখতে পারবে আর কি। সম্পূর্ণ তো হয়তো বা রোধ করা সম্ভব না, কিন্তু অনেকখানি কমিয়ে রাখতে পারবে। এই জন্য শীতের আগে প্রস্তুতি নেওয়াটা অবশ্যই একটা মানে প্র্যাকটিক্যাল স্টেপ। এবং দেখা যাচ্ছে যে আসলে কাজকর্ম আসলে বন্ধ রাখা যাবে না বা যাওয়া সম্ভব না। জীবন জীবিকা সবকিছু একসাথে চালিয়ে যেতে হবে। সেই সাথে যদি সচেতনতা পাশাপাশি চলে, তাহলে অনেক ক্ষতি থেকে আমরা হয়তো সেফ থাকতে পারবো আর কি। জি, আরেকটি বিষয় দেখা যাচ্ছে গেল 24 ঘন্টা এখন পর্যন্ত 1683 জন শনাক্ত হয়েছে বাংলাদেশে এবং মৃত্যু সংখ্যা কিন্তু 25-এ আবার গিয়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আপনারা বারবার জোর দিচ্ছেন, প্রশাসনের পক্ষ থেকেও বারবার জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মানার জন্য, কিন্তু না মানার প্রবণতা কিন্তু বাহিরে বের হলে দেখা যায়। যদি না মানে শীতের এই সময়টা আসলে কোনো ধরনের শঙ্কা কাজ করে কিনা, কোনো কিছু বাড়তে পারে কিনা বা পরিস্থিতি পরিবর্তন আসতে পারে কিনা, নেগেটিভ পরিবর্তন যেটাকে বলে। ডাক্তার মেহরান হোসেন, আপনি আমাকে শুনতে পেয়েছেন? আমি প্রশ্নটা বা কথাটা আসলে বুঝতে পারিনি। আমার প্রশ্নটা ছিল যে যেহেতু মৃত্যু সংখ্যা এবং শনাক্তের হার বাড়ছে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি যদি কেউ না মানে তাহলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে কিনা, যেটাকে আমরা নেতিবাচক পরিবর্তন বলি আর কি। আচ্ছা, আমি যদি প্রশ্নটা রিপিট করি, যে সেটা হচ্ছে যে শীতকালে এটা বাড়ার সম্ভাবনা আছে কিনা বা রিপিট হতে, মানে এটার জন্য আমরা কি করতে পারি, প্রশ্ন কি এরকম? জি না, প্রশ্নটা এরকম না, প্রশ্নটা আরেকটু ভিন্ন। সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি যদি না মানা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে। আপনি আমাকে এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, একটু শব্দ হচ্ছে, বাট কিছু বুঝতে পারছি। আমরা যতটুকু জানি যে যে কোনো ভাইরাল ডিজিজ, হ্যাঁ, যেটা বলি না কেন বা হেপাটাইটিস বলি বা আরো কিছু ভাইরাল ডিজিজ আছে, ভাইরাল ডিজিজের ক্ষেত্রে ভ্যাকসিন বলি বা যে কোনো প্রতিষেধক বলি বা কোনো ওষুধ বলি, হ্যাঁ, সেটা আবিষ্কার করা অনেক কঠিন। কারণ হয় কি, অনেক স্ট্রেন চেঞ্জ করে। অনেক স্ট্রেন আছে যা আপনি ধরেন এগেইনস্ট করলেন, সেটা আরেকটা স্ট্রেন দেখা যাচ্ছে ওটা তখন সংক্রমণ করবে। এজন্য যেহেতু জিনিসটা একেবারে নতুন, হ্যাঁ, যে কোভিড-19 বলি বা করোনা ভাইরাস ডিজিজ যেটাই বলি না কেন, এই জিনিসটা একেবারে নতুন। এটা নিয়ে আসলে নতুন বলতে মাত্র 1 বছর, এটা নিয়ে গবেষণা অনেক কিছু চলবে। সেটা নিয়ে আসলে প্রেডিক্ট করা খুব মুশকিল, এটা শীতে কমবে কিনা, গরমে কমবে কিনা, শীতে বাড়বে কিনা, গরমে চলে যাবে কিনা, ওটা একটা ধারণা। আসলে আমরা জানি যে ভাইরাস আসলে একটা হিট বা একটা টেম্পারেচারে ওটা অনেকটা দুর্বল হয়ে যায়। সেই ধারণা বা সেই আশা থেকে হয়তো বলা হয়েছিল যে গরমের দিনে এটা কম থাকবে, গরমের সময় প্রকোপটা কমে যাবে, সেভাবে বলা হচ্ছে। শীতকালে যে বাড়বে, আরো অনেক বেশি হবে, সেটাও আসলে
এখন থেকে মানে পুরোপুরি predict করা যাবে না। আসুক পুরোপুরি বিভিন্ন জায়গায়, তখন জিনিসটা বোঝা যাবে। তবে যেটা আগে বললাম যে সতর্কতা অবলম্বনের তো আসলে কোনো বিকল্প নেই। আপনি যদি সতর্ক থাকেন বা আপনি যদি কেয়ার থাকেন বা আপনি যদি কিছু রেস্ট্রিকশন মেনটেন করেন, তো সেটাতে তো কোনো ক্ষতি নেই বা সেটাতে কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ হয়তোবা কিছু না কিছু সংক্রমণ তো অবশ্যই কমবে। যেমন আপনি যদি মাস্ক ইউজ করেন বা আপনি যদি পাবলিক প্লেস যতটা সম্ভব একেবারে সম্ভব না কখনোই, যতই সম্ভব অ্যাভয়েড করবেন বা যেসব গ্যাদারিং এ না গেলে এখন চলবে সেসব জিনিস অ্যাভয়েড করবেন, তাহলে আমার মনে হয় সংক্রমণের হারটা বা সংক্রমণের চান্সেসটা সেটা অবশ্যই অনেকাংশে কমে যাবে। হ্যাঁ, সংক্রমণ তো সেই ক্ষেত্রে তো আমরা অনেকখানি সেফ থাকতে পারবো। তো এটাই আর কি। আর আমাদের দেশে আমরা জানি একটা নীতিমালা বা একটা নীতি চালু হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে নো মাস্ক নো এন্ট্রি, মানে এই জি জিনিসটা করতে আসলে খুব একটা কষ্ট হওয়ার কথা না, যে আপনি যেখানেই যান না কেন মাস্ক পরে যাবেন। কয়েকটা জিনিস হবে, আঙ্গুলটা বা হাতটা আপনার মুখে যাচ্ছে না যাচ্ছে না চোখে যাচ্ছে না, এবং আপনার নিঃশ্বাসের সাথে বা মুখ যে রেসপিরেটরি ড্রপলেট বলে যাই বলি ওটার সাথে ছড়াচ্ছে না। এই এতটুকু জিনিস তো আমরা অন্তত মেনটেন করতে পারি, যেটা মেনটেন করাটা আসলে কারো পক্ষেই খুব একটা কোনো কষ্টের কিছু না। জি তো এতটুকু জিনিস মেনটেন করলে আমরা এতটুকু আশা করতে পারি যে অনেকখানি আমরা এটার রেটটা বা হার্ট সংক্রমণ মাত্রাটা কিছুটা হলেও আচ্ছা আচ্ছা হ্রাস করতে পারবো। জি জি যে বিষয়টি বলছিলেন নো মাস্ক নো সার্ভিসের বিষয়টি আনা হয়েছে একমাত্র প্রতিরোধের জায়গাটাকে একটু শক্ত করার জন্য। সেক্ষেত্রে আমরা দেখছি যে বাজারের মতো জায়গাগুলো যেখানে লোক সমাগম হরহামেশাই হচ্ছে, প্রচুর লোক সমাগম হয়, সেখানে নো মাস্ক নো সার্ভিস আসলে শুধুমাত্র সচেতনতা বাড়ানোর মাধ্যমে আদৌ কি বাস্তবায়ন করা সম্ভব হবে, নাকি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া উচিত? কি মনে করছেন আপনি? আচ্ছা, যেটা বলেন যে নো মাস্ক নো এন্ট্রি, এটা আসলে আপনি দেখেন যে আমাদের দেশে যত ঘনবসতিপূর্ণ দেশ, যত মানুষ, হ্যাঁ, সেই তুলনায় তো ল এনফোর্সমেন্ট সংখ্যা অনেক অপ্রতুল। সেইখানে আপনি আসলে এটা যে পুরোপুরি ইমপ্লিমেন্ট করার জন্য দেখা যাবে প্রত্যেকটা মানুষকে তখন আলাদা করে পাহারা দিতে হচ্ছে, বা প্রত্যেকটা মানুষকে এটা আসলে ওইভাবে ল এনফোর্সমেন্ট করে করা সম্ভব না। যেমন আপনি পাশে হাটে গেলেন, বাজারে গেলেন, বা নিচে একটা গ্যাদারিং গেলেন, আপনি এটা আস্তে আস্তে হবে সচেতনতা আনতে হবে, নিজেকে রিয়েলাইজ করতে হবে। আমি গ্রামগঞ্জে বা বিভিন্ন মফস্বলে যে দেখছি মানুষ কিন্তু এখন কিছুটা হলেও সচেতন, লাস্ট 2-3 মান্থ বলতে হয় না। হ্যাঁ, সবাইকে অবশ্যই সবাই এরকম না, দেখা যাচ্ছে অনেকে মাস্টার ঘুরে বা অনেকেই গ্যাদারিং ওইসব জিনিস খুব একটা গুরুত্ব দেয় না বা কেয়ার করে না, বাট জিনিসটা করছে। একটা জিনিস যদি 100% এর মধ্যে 50% মানুষও করে বা 60% মানুষও করে, তাহলে সেই ক্ষেত্রে তো এটা একটা করা 100% করছে। তো সেই ক্ষেত্রে আসলে এখানে সবকিছু তো আসলে আইন দিয়ে করা সম্ভব না। যেমন আপনি কিছু জায়গায় করতে পারেন, যেমন একটা শপিং মলে আপনি এন্ট্রিটা বন্ধ করতে পারবেন, জি হ্যাঁ ওখানে যে গার্ড আছে ওরা এন্ট্রি করতে দিল না, বা একটা ব্যাংকে করলেন বা একটা অফিসে করলেন, ইভেন একটা চ্যানেলের যে অফিস ওখানে করলেন, বা আমার হসপিটালে করলাম, আমি সেটা করতে পারি। বাট সব জায়গায় রাস্তায় হাঁটতে মানুষ রাস্তা পার সব জায়গাতে আসলে এটা করা সম্ভব না। হ্যাঁ, বা এই ১৬ কোটি মানুষকে এভাবে করে নজরদারি করা সম্ভব না যে কে মাস্ক পরলো কে মাস্ক পরলো না। তো এটা আসলে কিছুটা সচেতনতা, কিছু কিছু জায়গায় ল ইমপ্লিমেন্ট করে এভাবে মিক্স করে দেখা যাবে যে জিনিসটা আস্তে 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 মানুষ হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, অলরেডি ওকে হয়ে গেছে। এখন কিন্তু মাস্ক নিয়েই সবাই বের হয়, কেউ গাড়িতে রাখে, কেউ ব্যাগে রাখে, কেউ পকেটে রাখে, কেউ বাসায় রাখে, তখন এসে যাত্রা পড়ে যাচ্ছে। তো আস্তে আস্তে যেহেতু এটা তো আমাদের জন্য একেবারে নতুন, হ্যাঁ, তো এই ৫-৬ মাসের জিনিসটা আস্তে আস্তে অভ্যাস হচ্ছে। তো এটা আমাদের ভবিষ্যতে অনেক ধুলাবালি এবং অনেক রোগ থেকে রক্ষা করবে, এটা চিন্তা করে আসলে জিনিসটা অভ্যাসটা আসলে ভালো। আচ্ছা আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে, যদি শীতের সময় সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বেড়েই যায়, সেক্ষেত্রে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু বিষয়টা একদম স্পষ্ট হবে যে সংক্রমণ কোন দিকে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা কোন দিকে যাচ্ছে। সেক্ষেত্রে যদি অনেক দেশের মতো, যেমন পর্তুগালও কিন্তু করোনাকে প্রতিরোধ করার জন্য কারফিউ জারি করা হয়েছে, বাংলাদেশে আসলে স্বাস্থ্যবিধি মানার জন্য বা করোনার সংক্রমণ মৃত্যু সংখ্যা কমিয়ে আনার জন্য কি কি ধরনের উদ্যোগ রাখা উচিত শীতের সময়, কি মনে করছেন? আমি একটা প্রশ্নটা আসলে শুনতে পারিনি, মানে শীতের সময় করোনার জন্য আমাদের কি করা উচিত, এটাই কি? জি জি জি, মানে প্রশাসনিকভাবেও কি ব্যবস্থা রাখা উচিত, সেটাও যদি একটু বলতেন। আপনি যে বললাম যে শীতকালে তো আসলে মানুষ একটু বাইরে বের হওয়ার একটা প্রবণতা থাকে, কারণ আমাদের আমরা জানি যে শীতকাল আসলে একটা ফেস্টিভ মান্থ, আই মিন একটা ফেস্টিভ সিজন। তো সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিয়ে শাদী, তারপরে পিঠা উৎসব বলি, মানে অনেক রকম অনেক ইয়ে থেকে শুরু করে অনেক ধরনের। আমার মনে হয় যে এই জিনিসগুলা আসলে যতটা সম্ভব, পুরোপুরি তো অবশ্যই সম্ভব না, কারণ প্রত্যেকটা মানুষের কিছু এসেনশিয়াল প্ল্যান থাকে, কাজ থাকে। তো এগুলি যত সম্ভব ওটা কাট ডাউন বা কার্টেল করা বা
সীমিত করা, ছোট করে আনা, বা ওইসব জায়গায় দেখা যাচ্ছে যে যতটা সম্ভব আমাকে প্রোটেকশন নিয়ে করা। যদিও জিনিসটা যেমন আপনি একটা গ্যাদারিং এ গেলেন, একটা প্রোগ্রামে গেলেন, বিয়ে দাওয়াতে গেলেন, আপনি নিশ্চয়ই মাস্ক আর ফেস শিল্ড এটা পরে যাওয়া সম্ভব না আসলে। হ্যাঁ, মানুষকে জি কিছু জিনিস আসলে প্র্যাকটিক্যাল চিন্তা করে। তারপরে আমি বলবো যে যতটা সম্ভব, হ্যাঁ, যতটা আপনার হয়তো 200 লোকের গ্যাদারিং করার কথা, সে জায়গায় হ্যাঁ ঠিক আছে প্রোগ্রামটা আপনাকে করতেই হবে, জি সেই জায়গায় ধরেন যদি 50 জন লোক নিয়ে করলেন তাও তো ভালো, 1/4 লোকের চান্সেস কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা তো এই জিনিসগুলো আর কি যদি মেইনটেইন করা যায়, কারণ আপনি তো বন্ধ রাখতে পারবেন না। সেটাই। জি, ধন্যবাদ ডক্টর মেহরান হোসেন, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। যুক্ত থাকুন, আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আরো কিছু প্রসঙ্গ আছে আমরা আলোচনা করব। থাকুন আমাদের সাথে, দর্শক, নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তরের করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে ডাক্তার মেহরান হোসেন আছেন। ডাক্তার মেহরান হোসেন, অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে শীতে যদি করোনার সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা বেড়েই যায় সেক্ষেত্রে আসলে করণীয় কি, সে বিষয়ে আপনি বিস্তারিত বলছিলেন। আমার একটি প্রশ্ন ছিল যে স্বাস্থ্যবিধি যদি কেউ না মানে সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যাবে। আর আরেকটি প্রসঙ্গ আপনি বলছিলেন যে শীতের সময় নানা রকম অনুষ্ঠানাদি চলতে থাকে, হলগুলোর পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থাপনা রাখা উচিত কিনা করোনা প্রোটেকশনের ক্ষেত্রে, কারণ যেহেতু মানুষজনের ভিড় সেখানে থাকবেই অনুষ্ঠান যদি হয়। এই দুটি প্রসঙ্গ যদি বলতেন। আচ্ছা, এখানে দুইটা ব্যাপার আমি আপনাকে বলি, যে প্র্যাকটিক্যালি বলি, যে শুধু বলার জন্য বলা না। সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি না মানলে তো আসলে ডেফিনেটলি ঝুঁকি থাকবেই। আপনি যতখানি মানবেন, হ্যাঁ ঝুঁকি একেবারে চলে যাবে তা না, তবে পার্সেন্টেজ অফ রিস্কটা অনেক কমে যাবে। যেমন আপনি যদি মাস্ক পরেন বা অন্যান্য জিনিস যদি মেইনটেইন করেন, তাহলে হবে না যে আপনার ডিজিজ, তা না, বাট হওয়ার চান্স উইল বি লেস, মানে চান্স কমে যাবে। আর দুই নম্বর কথা হচ্ছে, দেখেন কিছু জিনিস প্র্যাকটিক্যালি হলগুলাতে কি ব্যবস্থা নিতে পারে। এক হলে মাস্ক, ফেস শিল্ড এসব পড়লে ঢোকা যাবে বা না পড়লে ঢোকা যাবে না, এই জিনিসটা না আসলে প্র্যাকটিক্যালি একটা প্রোগ্রামে, ধরেন একটা বিয়ের প্রোগ্রাম বলি বা একটা এই ধরনের অনুষ্ঠান এটা মেইনটেইন করা সম্ভব না। ধরেন একটা মানুষ সে যে যাবে, সে তো নিশ্চয়ই মাস্ক বা ইয়ে করে যাবে, দরকার হলে সে যাবেই না প্রোগ্রাম। হ্যাঁ, তারপরে সম্ভব না। যেই কাজটা করতে পারে হলগুলো, যে একটা হলে হয়তো ক্যাপাসিটি মনে করেন আপনার 200 জন, বা একটা হলের ক্যাপাসিটি 250 জন, তো ওরা অন্তত এই রেস্ট্রিকশনটা দিতে পারে যে না, এখন এই কোভিড টাইম বা এই সিচুয়েশনের সময় আমরা 150 জনের বেশি এই হলে অ্যালাউ করব না। একটা হলের ক্যাপাসিটি 1000, যে আমরা 500 পর্যন্ত অ্যালাউ করব। হ্যাঁ, কারণ আমাদের একটু গ্যাপ দিয়ে বসাতে হবে। তো এই জিনিসটা আসলে ইজিলি করা যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বড়দের করতে পারেন যে একটা স্যানিটাইজার দিয়ে হাতটা ইয়ে করে ঢুকালেন ইয়েদেরকে, গেস্টদেরকে, অথবা যেটা করতে পারেন টেম্পারেচারটা দেখতে, এই এতটুকু আমার মানে হল কর্তৃপক্ষ থেকে করা যায়। মানে এছাড়া এর বেশি কিছু যদি আপনি অনুষ্ঠানের ক্ষেত্রে করেন, তাহলে জিনিসটা আসলে একটু অন্যরকম জিনিস হয়ে দাঁড়াবে আর কি। তবে আমার যেটা মনে হয় যে প্র্যাকটিক্যালি যেটা করতে পারে, ক্যাপাসিটি যে হলের যতটুকু, সেটাকে তারা হয়তো কিছুটা কমিয়ে, মানে কম ক্যাপাসিটি ওই সময় ওটা অ্যালাউ করবে, এই জিনিসটা ওরা করতে পারে আর কি। এই জিনিসটা করলে হয়তো গ্যাদারিংটা অত বেশি ইয়ে হবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলছিলেন যে কর্মস্থলের মানুষ ছুটবেই শীতের সময়, যেহেতু কর্মস্থল খোলা থাকবে, সেক্ষেত্রে এমনিতে এখন পর্যন্ত করোনার কারণে নানা রকম প্রতিরোধ ব্যবস্থা কর্মস্থলগুলোতে অনেক কর্মস্থলে নেওয়া হয়েছে। শীতের সময় কি আলাদা কোনো ব্যবস্থাপনা রাখার দরকার আছে কিনা, বা বাড়ানোর দরকার আছে কিনা, বা নিশ্চিত করার কোনো বিষয় আছে কিনা? তিনটা পয়েন্ট, যেটা লাস্ট কথার সাথে বলবো যে হ্যাঁ নিশ্চিত করার বিষয় আছে। আপনি অ্যালাউই ডক্টর মেহরান হোসেন, আপনি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কি আমাদের সাথে কানেক্টেড আছেন, অথবা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমার মনে হয় ডক্টর মেহরান হোসেনের নেটওয়ার্কে কোনো ধরনের সমস্যা হচ্ছে, ইন্টারনেট সংযোগে সমস্যা হচ্ছে। আমাদের হাতে অনেকগুলো প্রসঙ্গ এখনও বাকি আছে যেগুলো নিয়ে আলোচনার সুযোগ আছে, এবং তার সাথে আমরা চেষ্টা করব এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতি নিই, বিরতি থেকে ফিরে এসে বাকি প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, নিচ্ছি বিরতি।
বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে ডাক্তার মেহরান হোসেন আছেন, সহযোগী অধ্যাপক ইউরো বাংলা মেডিকেল কলেজ। ডাক্তার মেহরান হোসেন, আরেকটি নতুন বিষয়, বিষয়টি নতুন না পুরনো, কিন্তু নতুন করে সেটি ভাবতে হচ্ছে যে খেলোয়াড়রা জায়গায় জায়গায় কিন্তু আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে এই যে নতুন নতুন খেলার ম্যাচ নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে, এই উদ্যোগগুলো আসলে কতটুকু যৌক্তিক এই মুহূর্তে মনে করছেন আপনি? আমি যদি একটু আবার স্পষ্ট করে জানতে চাই যে আপনি কোন ধরনের উদ্যোগগুলোর কথা বলছেন। মানে খেলোয়াড়দের যে নতুন নতুন খেলার যে ইয়েগুলা উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, নতুন করে খেলা হবে, ফুটবল, ক্রিকেট, প্রত্যেকটা খেলাতেই তো এখন খেলোয়াড়রা আবার অ্যাক্টিভ হচ্ছে, সচল হচ্ছে। সে এদিকে আবার খেলোয়াড়দের মধ্যে অনেকে কিন্তু আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে এখন খেলাধুলা আসলে কতটা করা যায়, বা করতে হলে কোনো ধরনের প্রোটেকশন বা প্রতিরোধ ব্যবস্থা রাখা উচিত কিনা মাঠে? আচ্ছা, তো খেলাধুলা তো আসলে ওটাও তো একটা প্রফেশন, ওটাও তো একটা পেশা, তো অবশ্যই এটা চালু রাখতে হবে। তো সেই কর্তৃপক্ষই ধরেন আপনি সিদ্ধান্ত নেবে যে সেটা কিভাবে চালু রাখবে বা কি আকারে বা কোন আকারে চালু রাখবে। শুরুর দিকে আমরা দেখেছি যে অনেকগুলো ফুটবলার আক্রান্ত হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখন কিন্তু কোনো খেলা হচ্ছিল না। হ্যাঁ, যেমন ইউরোপিয়ান লিগ গুলো তেমন বন্ধ হয়েছিল। এরপর দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওরা স্ট্র্যাটেজি নিয়েছে যে হ্যাঁ, এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি যে আপনার দর্শকবিহীন থাকবে। যেমন মাঠে যদি আপনার 20-40 দর্শক থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অবশ্যই সংক্রমণের মাত্রাটা কয়েকশো গুণ বেড়ে যাবে। দর্শকবিহীন থাকলে দেখা যাচ্ছে যে ফুটবল বলি বা ক্রিকেট বলি বা হকি বলি 11 জন 11 জন খোলা মাঠ, তো সেই ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনাটা অনেক কমে যাবে। আবার তারা কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, যেমন টেস্ট করে পেশেন্ট প্লেয়ারদেরকে এন্ট্রি করানো, এগুলো। তো দেখা যাচ্ছে যে আপনি যদি টেস্ট করে এন্ট্রি করেন, তাহলে আপনি আগে জানতে পারছেন সে কে কোভিডে আক্রান্ত বা কে কোভিডে আক্রান্ত না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যেমন ক্রিকেটে যেমন ছোটখাটো কিছু রুল ফলো করে, যেমন আগে যেমন বল, ধরেন একটা বোলার বলটাকে শাইন করার জন্য বা ইয়ে করার জন্য হয়তো স্যালাইভা দিয়ে আঙ্গুল দিয়ে বলটাকে ইয়ে করতে, এখন ওইটা নিষেধ। এরকম কিছু কিছু স্টেপ আছে যে এগুলো এখন করা নিষেধ। আমার মনে হয় যে অবশ্যই তাদের যে কর্তৃপক্ষ আছে তারা যথেষ্ট বিচক্ষণ এবং তারা অনেক কিছু চিন্তা বিবেচনা করে সিদ্ধান্তগুলো নেন। তো যা যা না হচ্ছে আমার মনে হয় যে এগুলি দরকার এবং সময়োপযোগী পদক্ষেপ। কারণ আসলে সবকিছু যখন আপনি চালু রাখতে হচ্ছে বা চালু রাখছেন, সেক্ষেত্রে খেলোয়াড়ের সাথে একটা পেশা। এখানে কিন্তু শুধু 11 জন খেলোয়াড়ই জড়িত না, এটার সাথে আপনি মনে করেন প্রচুর স্পন্সর, প্রচুর মাঠ কর্মী, বিহাইন্ড দ্য সিন যারা থাকে, প্রচুর মিডিয়া ব্যক্তিত্ব। আপনি নিজে একজন মিডিয়া পার্সন, আপনি জানেন যে একটা খেলা হলে যেমন কয়েকশো থেকে কয়েক হাজার মানে মিডিয়া কর্মী বা মিডিয়া পার্সন যারা আছেন তারা জড়িত থাকে। তো এটা আসলে বন্ধ করা মানে যে 11 জনের খেলা বন্ধ করা তা না, এটা একটা পুরা বিশাল একটা টিমকে বন্ধ করা। সো এটা অবশ্যই চালু থাকবে ইনশাআল্লাহ। তো এটা দেখা যাবে যে এটার মতো করে যে আকারে চালু রাখা দরকার সেই আকারে চালু থাকবে। জি, আরেকটি বিষয়, টিকার বিষয় একটু জানতে চাই। আমরা যতটুকু জানতে পেরেছি, ফাইজার এবং বায়োএনটেকের টিকা বলা হচ্ছে 90% পর্যন্ত এটা সফলতা পেয়েছে, তারা দাবি করছে। সেক্ষেত্রে যদি সেরকম বিষয়টা যদি সেরকম হয় যে 90% পর্যন্ত সফলতা আসে, সেটা আমাদের জন্য কতটা সুসংবাদ বয়ে নিয়ে আসবে? যদিও বাংলাদেশে অনেকে বলছেন যে অনেক টিকা আসলে অনেক পরে পাবে, তারপরেও একটু সম্ভাবনার জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম। 90% শুনলে হয়তো বা মনে হয় যে না, আসলে প্রায় তো হয়ে গেল, যে 10% বাকি। আগে বললাম যে ভাইরাসের ক্ষেত্রে, যে কোনো ভাইরাস, আপনি এখন দেখেন যে এইচআইভির ডিজিজটা যখন ডিসকভার হয়েছে, এটার বয়স কিন্তু অনেকদিন হয়ে গেল, কিন্তু হ্যাঁ, যেহেতু এইচআইভি একটা ভাইরাস, তো সেটার এগেইনস্টে আসলে টিকা বের করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। আমি বলছি না যে কোভিড বা করোনা ভাইরাস এগেইনস্টে টিকা বের করা সম্ভব হবে না, সেটা বলতে পারি। আসলে ওই 10% যে কতদিন লাগে ফেজ গুলো সম্পন্ন করতে, কারণ এটা আসলে বিশাল একটা প্রসেসের ব্যাপার। এই সম্পর্কে হয়তো অ্যাজ এ ফিজিশিয়ান আমারও নলেজ একদম খুবই খুবই শ্যালো। যারা এটা নিয়ে আসলে কাজ করেন, যেমন ভাইরোলজিস্ট বলি বা এই লাইনে যারা কাজ করেন, তারা অনেক বেশি বিজ্ঞ। তো তাদেরও তো অবশ্যই তাদেরও দিন রাত 24 ঘন্টা এটাই চেষ্টা থাকবে যে কত তাড়াতাড়ি জিনিসটাকে বাজারজাত করা যায় বা মানুষের হাতে পৌঁছে দেওয়া যায়, কারণ তারা তো ওইটা নিয়ে ফোকাসড। সো দেখা যাচ্ছে যে এই জিনিসটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসবে। এটা আমি প্রত্যেকটা মানুষ এটার জন্য তাকিয়ে আছে, বা প্রত্যেকটা মানুষ এটার জন্য আশাবাদী, বা যত তাড়াতাড়ি আসবে আমাদের হাতে। তবে আপনার মতো বা সবার মতো আমিও আশাবাদী যে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসবে। আচ্ছা আচ্ছা। আর সম্প্রতি চীনের টিকা ট্রায়াল স্থগিত করেছে ব্রাজিল। সেক্ষেত্রে টিকা যে ট্রায়াল স্থগিত করা হচ্ছে, সেখানে কি আসলে এই টিকাগুলোর কার্যকারিতা সেভাবে পাচ্ছে না, নাকি অন্য কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন? কি মনে করছেন? একটা টিকা স্থগিত করার আসলে অনেকগুলো কারণ থাকে, কার্যকারিতা পাওয়া না পাওয়া,
বা এটাতে অ্যাডভার্স রিয়াকশন কিরকম হচ্ছে যাদের উপর ট্রায়াল দেওয়া হয়েছে বা যাদের যেসব পেশেন্টের উপর দেওয়া হয়েছে, আসলে এই বেশ কিছু জিনিসের উপর ডিপেন্ড করে জিনিসগুলো হয়তো। তো আসলে সেই ক্ষেত্রে ব্রাজিল বা চায়নাতে কি কারণে এগুলি স্থগিত করেছে বা তারা হয়তো নতুন কিছু এটার সাথে অ্যাড বা ইয়ে করবে কিনা, বা এটা আসলে এই মুহূর্তে এভাবে বলাটা আসলে কঠিন। তবে যেহেতু ওরা জিনিসটা একবার ইমপ্লিমেন্ট করেছে, আবার স্থগিত করে আবার হয়তো ইমপ্লিমেন্ট করবে, তো সেটা হয়তো খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই করা সম্ভব হবে। আচ্ছা, আর আর জটিল রোগীদের বিষয়ে এখন অনেকেই কিন্তু একটু উদ্বিগ্ন, যেহেতু শীতের সময় এমনিতেই জটিল রোগীদের সংক্রমণগুলো তাদের নিজস্ব যে শরীরে ধারণ করা যে রোগগুলো সেগুলোর মাত্রা বেড়ে যায়, তারপর আবার এখন করোনার সংক্রমণ, সব কিছু মিলিয়ে জটিল রোগীদের ব্যাপারে যদি একটু বলতেন যে তাদের সাবধানতার জায়গাগুলো কি করবেন। জটিল রোগীদের ক্ষেত্রে যদি সহজ করে বলতে চাই যে তারা আসলে যদি একেবারে দরকার না হয় তাহলে ঘরের বাইরে বের হওয়া বা অন্যান্য বাইরের লোক আসলে তাদের সাথে দেখা বেশি না করা, এটা একটা উচিত কাজ হবে। আর দ্বিতীয় হচ্ছে যে যাদের যে কোএক্সিস্টিং ডিজিজ গুলো আছে, হ্যাঁ, যেমন যার থাইরয়েডের সমস্যা, যার ক্যান্সার নিয়ে যে সাফার করছে, বা যার ডায়াবেটিস আছে, যে প্রেশার আছে, এই ধরনের জিনিসগুলো যারা আছে, এগুলো যতটা সম্ভব উদ্বিগ্ন হলে কিন্তু এগুলো সবকিছু এফেক্ট করে। যেমন আপনি যদি টেনশন করেন, স্ট্রেস করেন, আপনার কর্টিসল লেভেল বেড়ে গিয়ে দেখা যাবে যে আপনার হাইপারটেনশন বেড়ে গেছে, ব্লাড প্রেশারের মাত্রা বেড়ে গেছে, ব্লাড সুগার বেড়ে গেছে। তো এগুলি যতক্ষণ কন্ট্রোলে রাখা যায়, আপনি যদি আপনার ব্লাড সুগার বা ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে রাখেন, বা অন্যান্য কোমরবিড কন্ডিশন গুলোকে যতটা সম্ভব আপনি যদি কন্ট্রোলে রাখেন, তাহলে আপনার এটাতে এফেক্ট হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। স্মোকার থাকলে আপনি স্মোকিংটা অ্যাভয়েড করলেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেক জটিল পেশেন্টের স্মোকার আছে, বা তাদের কিছু বদভ্যাস আছে, যেমন তারা হয়তো জর্দা দিয়ে পান খাচ্ছে, এটা খাচ্ছে। এই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে গুড লাইফস্টাইল মেইনটেইন করে, তাহলে জিনিসটাতে রিস্ক অনেকখানি কমে যায়। উদ্বিগ্ন হয়ে হয় কি আপনাকে ক্ষতি করবে, সেটা আসলে আপনাকে খুব একটা কোনো বেনিফিট বা সুফল দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, আর অনেকে আছেন যে জয়েন্টের ব্যথার বিষয়ে অনেকেই ভোগেন শীতের সময়, তাদের জন্য আসলে কোনো ধরনের পরামর্শ আছে কিনা? কারণ শীতের সময় অনেকেরই কিন্তু জয়েন্টের ব্যথাগুলো বেড়ে যায়। জয়েন্ট পেইনের ব্যাপারে আমি একটা সহজ পরামর্শ দিতে চাই যে আপনি এটার জন্য জয়েন্ট পেইন বা লো ব্যাক পেইন বা কিছু কিছু জিনিস আছে, যেমন ফিভার, এই জিনিসগুলো আসলে মানে কারণের কোনো শেষ নেই বা ইটিওলজির কোনো শেষ নেই। দেখা যাচ্ছে যে কয়েক হাজার পর্যন্ত কারণ থাকতে পারে। তো এইখানে জয়েন্ট পেইন বলি আমরা, লো ব্যাক পেইন বলি, বা যেই পেইনই বলি, আমাদের দেশে খুব কমন একটা প্রবণতা হচ্ছে দোকানে যাওয়া বা একটা পেইন কিলার কিনে খেয়ে ফেলা, সেটা কিটোরাল জাতীয় হোক, ন্যাপ্রোক্সেন জাতীয় হোক। এই পেইন কিলার থেকে যে ক্ষতির মাত্রাটা কতখানি, সেটা আসলে আমি 1-2 মিনিটে বলে বোঝাতে পারবো না। আপনার কিডনি হোক, আপনার লিভার হোক, আপনার পাকস্থলী হোক, মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং ক্ষতি হচ্ছেও। তো এই পেইন মানেই পেইন কিলার খেয়ে আপনি এটাকে ইয়ে করে ফেলেন তা না। আপনি যেই কারণে পেইন হচ্ছে, জয়েন্ট পেইন হলে আপনি ফিজিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ দেখান, বা অর্থোপেডিক বিশেষজ্ঞ দেখান, বা রিউমাটোলজিস্ট দেখান। আপনার লো ব্যাক পেইন হলে আপনি স্পাইনের ডাক্তার দেখান। কেন পেইন হচ্ছে, সেটা কি শোয়ার কারণে হচ্ছে, না বসার কারণে হচ্ছে, না অন্য কোনো কারণ হচ্ছে, নাকি মাসেলের কারণে হচ্ছে, এগুলো আসলে একটা পেইন কিলারের সমাধান না। তো আমি এটাই বলবো যে যত্রতত্র পেইন কিলার মুরগির মতো খাওয়াটা আসলে একদম বন্ধ করা উচিত। এটা অনেকদিন ধরে আমাদের দেশে হয়ে আসছে, এবং এই কারণে আমাদের দেশে এত বেশি কিডনি ডিজিজের পেশেন্ট। জি জি, আরেকটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি নেন। সেক্ষেত্রে শীতের সময় আপনারা অনেক সময় সাজেশন করছেন, বলছেন যে যারা জটিল রোগী বা বয়োবৃদ্ধ আছেন তারা যেন বাহিরে না যান। তাহলে থেরাপি নেয়ার জন্য তারা আসলে অল্টার বা বিকল্প ব্যবস্থা কি করতে পারেন ঘরে বসে? বিকল্প ব্যবস্থা হচ্ছে আমাদের দেশে যে এখন আমরা এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে নেব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আমার নামটা বলি, আপনি শোনেন। একটু জোরে বলবেন, দর্শক আপনাকে কম শুনতে পাচ্ছে। আমার নাম হইল কয়সর আহমদ। জি জি। আমার বাসা হইল ওই ভোলা বোরহানুদ্দিন। আচ্ছা, ভোলা থেকে বলছেন, বলুন। আমি একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ জি। আমার বয়স 70 জি কাছাকাছি। আমি কোমরে ব্যথা আমার, বুঝছেন, আর এই ডায়াবেটিক্স আছে। আচ্ছা, কথা বলছেন, ডায়াবেটিক্সের ওষুধ খাচ্ছি। ওই এমত অবস্থায় গলা শুকিয়ে যায়, বুঝছেন, এই শুইলে গলা শুকিয়ে যায়, আর গলা তিতা। আচ্ছা, আর কোন সমস্যা আছে শরীরে? শরীরে এই তো শরীরের শক্তিও কমে গেছে। জি, ধন্যবাদ। ডক্টর মেহরান হোসেন, আপনি প্রশ্নটি নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আমাদের সম্মানিত একজন মুক্তিযোদ্ধা। আমি একটু সহজ করে বলি, যেহেতু আপনি ডায়াবেটিসের পেশেন্ট, আপনার শরীর শুকায় যাচ্ছে, আপনার গলা শুকায় যাচ্ছে, আপনার শরীর দুর্বল লাগে, এগুলো আসলে
প্রত্যেকটাই যদি আমরা ধরি ডায়াবেটিসের কিছু উপসর্গ, হ্যাঁ। ডায়াবেটিস বা ইসের উপসর্গ, তা আমার মনে হয় কোমরে ব্যথা আছে বলছিলেন, কোমরের ব্যথাটা কন্ট্রোলে আছে ফোকাস কিনা এটা করেছেন। সবার আগে দেখেন, বা আপনাকে ডায়াবেটিসের জন্য যে ডাক্তার সাহেব আপনাকে ওষুধ দেয় ওনার সাথে কনসাল্ট করেন। তা না হলে আপনি এটা ওটা বা এদিক ওদিক ওষুধ খেলে আপনার ডায়াবেটিসের যে একটা মানে চিকিৎসা যে রিদম আছে সেটা নষ্ট হয়ে যাবে। জি, না কোমরের ব্যথার কথা উনি বলছিলেন যে কোমরের ব্যথায় ভুগছেন, তার জন্য কিছু কোমরের করণীয়? ব্যথার কথা আমি শুনেছি যে কোমরের ব্যথা, একটু আগে আপনি আমাকে জয়েন্ট পেনের কথা বললেন, কিন্তু আমি যে লো ব্যাক পেন সাথে অ্যাড করলাম যে কোমরের ব্যথা বা লো ব্যাক পেন, এই সমস্যাটা এক্সপেরিয়েন্স করে না আমাদের দেশে এরকম মানুষ মনে হয় খুব কমই আছে। তো এই যে এইখানে যদি আমি এখন ওনাকে মাসেল রিল্যাক্সেশন দেই বা এই ক্ষেত্রে যদি ব্যথার ওষুধ দেই, তাহলে হয়তো সাময়িকভাবে ওনার ব্যথাটা কমবে, কিন্তু আচ্ছা, আসলে কি কারণে, কোন মাসেলের জন্য পেইন, বা আসলে মাসেলের জন্য পেইন না বোনের জন্য পেইন না জয়েন্টের জন্য পেইন না অন্য কোনো কারণে পেইন, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কিডনি বা ইউরেটারের সমস্যার জন্য কিন্তু লো ব্যাক পেইন হয়। আচ্ছা। লো ব্যাক পেইনের আসলে এত কারণ, এত টাইপ, এটাই আমার মনে হয় যে আপনি পরীক্ষা না করে আসলে বলা কঠিন। ফিজিশিয়ানকে দেখান, একজন ডক্টরকে দেখান, উনি আপনাকে সর্ট করবে। হ্যাঁ, একটা পেইন কিলার কিন্তু পেইন মানে জিনিসের সমাধান না। জি, আমাদের দর্শক সম্মানিত একজন মুক্তিযোদ্ধা প্রশ্ন করেছিলেন, আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আরেকটি প্রসঙ্গ আনতে চাই, অনেকে অ্যাজমার রোগী এবং আপনারা বারবার পরামর্শ দেন অ্যাজমা রোগী যারা আছে তাদের একটু বেশি সাবধান থাকার বিষয়ে। তারা কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন, তারা কি বাসার বাইরে বেরোতে পারবেন কিনা শীতের সময়? আচ্ছা, অ্যাজমা আসলে এমনি একটা খুব মানে ক্রনিক ডিজিজ, যে তারা অনেক ভুগে থাকেন, তার মধ্যে যদি আবার এখানে কোভিড এর ব্যাপারটা যদি আমরা যোগ করি তাহলে সেটা আরো বেশি কষ্টের। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এই শীতকাল বা এই সময় হয় কি বিভিন্ন কারণে, ওয়েদার হোক, বাতাসের হিউমিডিটি হোক, ধুলাবালি হোক, হ্যাঁ অনেক কারণে এই প্রকোপটা অনেকখানি বেড়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই ঘরে কম বের হবেন, তারপরে হচ্ছে মাস্ক পরে বের হবেন, এগুলো তো আছেই। আর তার মধ্যে হচ্ছে ঠান্ডা গরম এই জিনিসগুলো যাতে ঘন ঘন না হয়, যে ঠান্ডা জিনিসটা অ্যাভয়েড করলেন। তারপরে হচ্ছে যাদের এদের মধ্যে যাদের স্মোকিং বা সিগারেট খাওয়ার অভ্যাস আছে তারা এটা এই সময় একেবারে ছেড়ে দিতে পারলে তো ভালো, আর এই সময় অন্তত জিনিসটাকে বন্ধ রাখবেন। কারণ এই সময় যদি আপনি এমনি জিনিসগুলোর অ্যাগ্রাভেট করে, তার মধ্যে স্মোকিং একটা বিশাল একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, কারণ একটা স্মোকিং এর মানে একটা সিগারেটের মধ্যে প্রচুর অ্যালার্জেন থাকে। এই অ্যালার্জেন গুলাই হয় কি আপনার এইসব জিনিসকে বাড়িয়ে দেয়। তো এই জিনিসগুলো, এই কিছু কিছু বেসিক জিনিস মেনটেন করুন। আর যদি একটু শ্বাসকষ্ট বা এরকম কিছু ইয়ে থাকে, আপনি বাসায় যে হোম রেমেডিস কিছু ট্রাই করলেন, যেমন মেন্থল দিয়ে গরম পানি দিয়ে হালকা করে ভাপ নিলেন, এই জিনিসগুলো করেন। ব্রিদিং এক্সারসাইজ আমরা আগে অনেকবার বলেছি, ব্রিদিং এক্সারসাইজ গুলো আপনি ঘরে বসে শুয়ে বসে করতে পারেন। দিনের কোনো একটা সময় 5 মিনিট 10 মিনিট 15 মিনিট করলেন। এই ছোটখাটো জিনিসগুলো করলে হয় কি দেখবেন আপনি আস্তে আস্তে ফল ভোগ করবেন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে। আচ্ছা, অনেকের একটি এটাকে অভ্যাস বলবো না বদ অভ্যাস বলবো সেটি আপনি ঠিক করবেন। ঠান্ডার এই সিজনের সময় ঠান্ডা খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আইসক্রিম খাওয়ার যে বিষয়টি, সেটা আসলে কতটা যৌক্তিক, এবং বিশেষ করে করোনার এই সময় তারা কি করবেন? আচ্ছা, এখানে এটা নিয়ে আসলে অনেক ধরনের মানে আর্গুমেন্ট আছে। অনেকে বলে যে ঠান্ডার সময় ঠান্ডা জিনিস খেতে হবে, অনেকে বলে ঠান্ডার সময় গরম খেলে ভালো, অনেক সময় বলে না ঠান্ডার মধ্যে ঠান্ডা খেলে ঠান্ডা কম লাগে। এটা আসলে অনেকগুলো হয় কি ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। আপনি যদি আসলে পার্সোনালি কোনো অসুবিধা না থাকে, ধরুন আপনি অনেক বছর ধরে আইসক্রিম খান, সেটা আপনি ঠান্ডার দিনেও খান গরম দিনেও খান, ঠান্ডার দিনে খাচ্ছে আপনার সমস্যা হচ্ছে না, বা আপনার টনসিলাইটিস বলেন, অ্যাডিনয়েড বলেন বা ডিএনএস বলেন, এসব সমস্যা নাই। যদি আপনার উপসর্গ না থাকে তাহলে ইউ ক্যান হ্যাভ ইট, মানে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ওই করোনার সাথে আমাদের যে খাবার দাবার বা এই জিনিসগুলো আসলে অনেক গবেষণা এখন পর্যন্ত দেখা গেছে যে খুব একটা গ্যাস্ট্রো মানে এটা পেট পাকস্থলী দিয়ে খুব একটা ইয়ে করে না। তো আমার মনে হয় না খাবার দাবারের সাথে মানে কোভিড নিয়ে। অনেক ধন্যবাদ ডাক্তার মেহরান হোসেন। অনেকগুলো প্রসঙ্গ আপনার কাছ থেকে আজকে নতুন করে জানলাম এবং দর্শকদের জানানোর চেষ্টা করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রশ্ন উত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।